রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি, সেটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়। ক্ষুদ্র ঋণের অতি মাত্রায় যে সুদের চাপ, এটা অনেকেই নিতে পারে না। আমরা তার বিপরীতে ক্ষুদ্র সঞ্চয়, আমরা যাদেরকে ঋণ দেব তারা উৎপাদন করবে, ব্যবসা করবে, যে যেটা করতে চায় সেভাবে করে। যদি তা একজন ১০০ টাকা জমাতে পারে, সরকারের পক্ষ থেকে আরও ১০০ টাকা দেবো। ২০০ টাকা জমাতে পারলে সরকারের পক্ষ থেকে আরও ২০০ টাকা দেবো। ২ বছর দেবো, বেশি না। তারপরে ওই পল্লী সঞ্চয় ব্যাংকে তার একটা নিজের একটা আমানত হবে এবং সেখান দিয়ে সে কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে, পর মুখোমুখি হবে না। এই পরিকল্পনা নিয়েই কিন্তু আমার বাড়ি আমার খামার আমরা সেই সমিতি করে মানুষকে উদ্বুদ্ধ করছি। বিশেষ করে মহিলারা এ ব্যাপারে বেশি লাভবান হচ্ছে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। প্রায় প্রতি ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড, ওয়াইফাই কানেকশন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এই কানেক্টিভিটি কিন্তু সৃষ্টি করা হয়েছে। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আমরা যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। আমাদের জাতির পিতা সীমানা চুক্তি করে গিয়েছিলেন, কোনো সরকার বাস্তবায়ন করেনি। আমরা আসার পরে সেটা বাস্তবায়িত হয়েছে। সমুদ্র সীমা আমাদের বিরাট যে অধিকার, এ ব্যাপারে তো জিয়া, এরশাদ, খালেদা জিয়া কোনো সরকার কোনোদিন উচ্চবাচ্যই করেনি। আওয়ামী লীগ আসার পর থেকে আমরা কাজ করেছি, দ্বিতীয়বার আসার পরে আমরা তা বাস্তবায়ন করেছি। আজকে এই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির কাজে লাগাতে হবে। সেজন্য ব্লু ইকোনমি, অর্থাৎ সমুদ্রের কী কী সম্পদ আহরণ করা বা সমুদ্র থেকে আমরা কতটুকু অর্জন করতে পারি সেই বিষয়। এমনকি সমুদ্র গবেষণা ইনস্টিটিউটও আমি করে দিয়েছি, যে আমাদের সমুদ্র নিয়ে গবেষণা হবে এবং সেখান থেকে আমাদের দেশের মানুষের আয় উপার্জন হবে। আমাদের প্রতিটি নীতিমালা হচ্ছে একবার তৃণমূলকে লক্ষ্য রেখে, তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন। এবং আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চাই সেখানে আমরা যথেষ্ট সুবিধা দিচ্ছি, কিন্তু আমি শুধু রপ্তানি তো করবো না, নিজস্ব বাজার তৈরি করতে হবে। বাজার তৈরি করতে হলে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। ক্রয় ক্ষমতা বাড়াতে হলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, সেখান থেকে বিনা জামানতে যে কোনো একজন যুবক, শিক্ষিত অশিক্ষিত যেই হোক, সে কিন্তু অন্তত ২ লক্ষ টাকা নিতে পারবে বা যৌথভাবে বেশি নিতে পারবে, আর জামানত দিয়ে আরও বেশি নিতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। স্টার্ট আপ প্রোগ্রাম আমরা চালু করেছি এবং কোম্পানি আইন পরিবর্তন হয়ে এক ব্যক্তি একটা কোম্পানি যাতে খুলতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি। সেখানে আমরা প্রণোদনা দিই, ট্রেনিং দিই। এই স্টার্ট আপ প্রোগ্রামের একটা ফান্ড করেছি, সেখান থেকে টাকা দিয়ে বলি যে নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরির পিছনে ছুটে বেড়ানো না, নিজেই চাকরি দেবো, নিজেই মাস্টার হবো, নিজেই চাকরি দেবো, সেইভাবে কাজ করতে হবে। সেইভাবে আমরা আমাদের মানুষগুলিকে উদ্বুদ্ধ করছি, ইয়াং জেনারেশনকে তারা উদ্বুদ্ধ করছি, তারা যেন সেইভাবে কাজ করে। আমি যেহেতু ৮১ সালে আসার পর বোধহয় বাংলাদেশে এমন কোনো এলাকা নাই আমি যাইনি, দেখছি মানুষের দুরবস্থা। ৭৪ সালের দুর্ভিক্ষের কথা আপনারা জানেন, যে দুর্ভিক্ষের কথা বলে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। এই দুর্ভিক্ষ একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যতটা, কিন্তু এর পিছনটা চক্রান্ত ছিল। নগদ অর্থ দিয়ে কেনা খাদ্যের জাহাজ কিন্তু আসতে দেয়নি, কাজে এইভাবেই সৃষ্টি করা হয়েছিল। সেই বাসন থেকে জাল পরিয়ে ছবি দিয়ে দেখানো হয়েছিল। হ্যাঁ, তখন তো মানুষের কাপড় চোপড় ছিল না। আমি এসে তখন তো দেখি বিদেশ থেকে পুরনো কাপড় এনে মানুষকে দেওয়া হয়, ছিন্ন কাপড়, আদুল গায়ে মানুষ। আর দুর্ভিক্ষ, ৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে তো একটা দুর্ভিক্ষের কথা, ৮১ সালে আসার পরে দেখেছি প্রতি বছর দুর্ভিক্ষ। আমি ছুটে যেতাম, আমরা লঙ্গরখানা খুলেছি আমাদের দলের পক্ষ থেকে, আমরা রিলিফ বিতরণ করেছি, আর দেখেছি মানুষের অবস্থা। সারি সারি মানুষ
গায়ে হাড় আর চামড়া, কোনো মাংস নেই, মনে হচ্ছে জীবন্ত কঙ্কালগুলি হেঁটে বেড়াচ্ছে। সেই রংপুরের গঙ্গাচড়ার নৈহালি ইউনিয়ন, কোথায় গাইবান্ধা, কোথায় কুড়িগ্রাম, প্রতিটি অঞ্চলে আমি নিজে গিয়েছি। এমনকি যেই বাসন্তীকে জাল পড়িয়েছিল, আমি সেই বাসন্তীর বাড়ি গেছি। চিলমারিতে নেমে সেখান থেকে কয়েক মাইল কাদা মাটি ভেঙে হেঁটে যেতে হয়েছিল নদীর পাড় দিয়ে, কারণ আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমি কেন গিয়েছিলাম দেখতে যে আমার বাবার রক্ত নিয়ে বাসন্তীদের জীবন মান উন্নত হয়েছে কি না, বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কি না, সেটাই আমি দেখতে চেয়েছিলাম। এবং যে ফটোগ্রাফার ছবি তুলেছিল উত্তরবঙ্গের, তাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম যে চলো দেখে আসি তোমার বাসন্তীর অবস্থা। নিশ্চয়ই এতদিনে বাসন্তী খুব ভালো আছে, নিশ্চয়ই সে এখন ভালো বাড়িতে থাকে, ভালো কাপড় চোপড় পরে। আমি কি দেখেছিলাম, একটা ঘণ্টা কোনো মতো একটা ছাপড়া, সেখানে বাসন্তীর মা মাটিতে পড়ে আছে। আর বাসন্তী আসলে মেন্টালি রিটার্টেড একটা মেয়ে, একটু পাগলা, তখন তো বয়স হয়েছে একটু। ওই পাশে বসে আছে, মাছি বন বন করছে, ছেঁড়া কাপড়, ঘর নেই, মাটির মধ্যে পড়ে আছে তার মা, আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। বাসন্তীদের এই অবস্থা হলো কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না, সেটাই আমার প্রশ্ন ছিল। জাতিপিতা সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রত্যেকটা ভূমিহীন মানুষকে ঘর করে দেবেন। তিনি গুচ্ছকরণ প্রকল্প রংপুরের, এখন লক্ষ্মীপুর, সেই চর থেকে শুরু করেন, কিন্তু সেটাও সম্পন্ন হয়নি। আমরা ক্ষমতা যাওয়ার আগে পরিকল্পনা নেই যে আমরা যদি কখনো ক্ষমতা যাই আমরা কি করব। যখন ক্ষমতা আসি, আপনারা জানেন যে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কাজের ব্যবস্থা আমরা নেই। এখানে ভিজিডি, ভিজিএফ, ভিডাব্লিউপি, টিআর, জিআর, কাবিখা, টাবিখা, ইজিপিপি, ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি নিয়েছি। সাথে সাথে বয়স্ক ভাতা চালু করি, বিধবা ভাতা চালু করি, বিধবা এবং স্বামী পরিত্যক্তাদের জন্য ভাতা দেওয়া, এতিমদের জন্য। সারা বাংলাদেশে কিন্তু অনেক জায়গা দিয়ে গিয়েছিলেন, তাদের সহযোগিতা এবং শিক্ষা এবং তাদেরকে কারিগরি শিক্ষার ব্যবস্থা। আর যারা বয়স্ক, তাদের জন্য ওই এতিমদের সাথেই শান্তিনিবাস ঘর করে তারা যেন সেখানে থাকতে পারে, একটা পারিবারিক সম্পর্ক ওঠে, সেই ব্যবস্থা করা। ব্যাপকভাবে আমরা এই কাজগুলি করে যাই, যার ফলে মানুষের ভিতরে একটা আস্থার সৃষ্টি হয়। যারা প্রতিবন্ধী, আমাদের কত প্রতিবন্ধী কেউ জানে না। এখন থেকে আমাদের পরিসংখ্যান ব্যুরো সেটাও হিসাব নেয় কোন পরিবারে কয়টা প্রতিবন্ধী আছে। প্রতিটি প্রতিবন্ধীকে আমরা আর্থিক সহায়তা দিই এবং ভাতা দিয়ে থাকি। স্কুলে বাবা মা আসলে বাচ্চাদের পাঠাতো না। আমি যখন গ্রামে গ্রামে ঘুরেছি, অনেক মাকে জিজ্ঞেস করছে আপনি বাচ্চাকে স্কুলে পাঠান না কেন? স্কুলে যে কি হবে, ও তো 10 টাকা কামাই করে আসে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে যদি আমি এই টাকাটা দেই, আপনি কি পাঠাবেন? তো বলে তাই পাঠাবো না কেন, গ্রামের মানুষ তো সুন্দর করে কথা, তাই পাঠাবো না কেন? তা আমি ঠিক আছে, দোয়া করেন, আমি যদি কোনোদিন ক্ষমতা যাই তা আমি ঠিকই দেবো এবং আপনাকে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে। আজকে কিন্তু আমরা সেটা করি। আজকে আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলি জাতির পিতা আপনারা জানেন যে অবৈতনিক করে যায়। সেই প্রাথমিক বিদ্যালয় আরও বৃদ্ধি করা, প্রতি 2 কিলোমিটারের মধ্যে একটি করে প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা, সেখানে ছেলে মেয়েদের পড়াশোনা ফ্রি, আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, বিনা পয়সায় এমনকি টিফিনের ব্যবস্থা। আমি বলছি আমরা ওই খালি মানে কোথায় কে অনুদান দেবে সেটা না, আমাদের নিজেদের স্বতঃস্ফূর্ত হয়ে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা, অথবা মাদের কাছে টিফিন বক্স দেওয়া যে তারা দেবে। এইভাবে আজকে আমাদের স্কুলে ভর্তির হার বেড়ে গেছে। স্যানিটারি ল্যাট্রিন, সুপেয় পানির ব্যবস্থা সারা বাংলাদেশেই কিন্তু আমরা করেছি। প্রায় 98% মানুষকে এই সুফলটা পাচ্ছে।
তবে আমাদের একটা অসুবিধা আছে, যেমন ধর পানি পরিশুদ্ধ করার জন্য আমরা করে দিলাম, কিন্তু সেটা যে রক্ষণাবেক্ষণ করা, সেটা যে যত্ন নেওয়া, এই যত্নটা আমাদের দেশের মানুষ নেয় না। এখানে একটা সমস্যা মাঝে মাঝে দেখা দেয়। যাক, সেই সচেতনতাও আমরা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছি। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা দেওয়ার ফলে অনেক সংসারের দ্বন্দ্ব কমে গেছে, বয়স্কদের একটা স্থান হয়ে গেছে। আর মুজিব বর্ষ উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। ইতিমধ্যে 21টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা করতে পেরেছি। 334টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে, বাকিগুলো আমরা সম্পন্ন করে ফেলব।